এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখবেন। অ্যান্ড স্পেয়ার পার্টসের দামগুলোও অবশ্যই খেয়াল রাখবেন, কারণ একটা ব্যাটারি গেলে যদি আপনার অনেক বড় একটা অঙ্ক চলে যায়, একটা মোটর গেলে যদি বাইকের অর্ধেক টাকা চলে যায়, তাহলে তো বুঝেনি আসলে ওইটা খুব একটা সাশ্রয়ী হবে না। ওর চেয়ে মনে হয় লাইনে দাঁড়ায় তেল কিনে বাইকে চলাই ভালো। আমরা আমাদের লাইফে সবচেয়ে বেশি পিছিয়ে যাই বা সবচেয়ে বেশি বঞ্চিত হই এইটা চিন্তা করতে গিয়ে যে আমাকে নিয়ে কে কী ভাবতেছে, আমাকে দেখতে কেমন লাগতেছে। আসল যে কথাটা, ওই কথা বলার চেয়ে আমরা আমাকে দেখতে কেমন লাগতেছে এই ব্যাপারগুলো নিয়ে না খুব বেশি ব্যস্ত থাকি। এই কারণে আমি যেভাবে ছিলাম ওইভাবেই আজকে ক্যামেরার সামনে চলে আসছি। অ্যান্ড চলেন ভিডিওর আসল টপিকে যাই। একটা মানুষ তার জীবনে তার সব শখ পূরণ করতে পারবে না, এটা সত্যি কথা, কারণ মানুষের চাহিদা হচ্ছে অসীম। আবার একটা মানুষ কখনো সারা দুনিয়ার সব মানুষকে হ্যাপি রাখতে পারবে না। আর আসলে হ্যাপি রাখার চেষ্টা করাটা উচিত না, কারণ হচ্ছে আপনি একটা মানুষ, আপনি কেন সারা দুনিয়ার সব মানুষকে হ্যাপি রাখার চেষ্টা করবেন? আপনি আপনাকে হ্যাপি রাখেন, তাহলেই তো হয়। আপনি যদি সুখী থাকেন তাহলে আপনার দুনিয়াটা সুখী। এবং মানুষের চাহিদাটা অসীম হওয়ার কারণে একটা চাহিদা পূরণ হওয়া মাত্র আরও অন্যান্য চাহিদা হচ্ছে তার উপরে এসে ভর করে, এই জন্য সব কিছু সম্ভব না। আজকে যেদিন আমি ভিডিওটা করতেছি এদিন হচ্ছে ফ্রাইডে, অ্যান্ড এই ফ্রাইডেতে আমার ইচ্ছা ছিল আজকে আমার ছুটির দিন, আজকে আমার জিম নাই। অ্যান্ড আজকে আমি চিন্তা করছি যে অনেক 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 কাজ সারবো, কিন্তু শেষে চিন্তা করে দেখলাম যে আসলে নর্মালি সপ্তাহে 6টা দিন আমি তো এই কাজটা সারি। অ্যান্ড আজকের দিনটা না হয় একটু রেস্টই নেই। এখন সময় হচ্ছে কয়টা বাজে? এখন হচ্ছে 2:30 অলরেডি বাজে, 2:30 থেকে 9 মিনিট বেশি। আর আমি এখনও পর্যন্ত বাসায়। একটা বাইক শো হচ্ছে, ওইটার ব্যাপারে আসতেছি, ওইখানে আজকে যাওয়ার প্ল্যান আছে, বাট যাবো কিনা জানি না। অ্যান্ড সব স্বপ্ন যে পূরণ করতে পারবে না ওই ব্যাপারটা দেখেন। আমার স্বপ্ন হচ্ছে আমি অনেক দামি একটা গাড়ি চালাবো এই সেই, কিন্তু বাংলাদেশের তেলের অবস্থা অ্যান্ড সার্বিক সব মিলে আমি যদি একটা অনেক দামি গাড়ি কিনি, দেখা যাবে যে অন্যান্য দিক থেকে আমার অন্য কিছু কমায় আনতে হবে, কারণ একটা মানুষের জন্য সব শখ পূরণ করা এটা কখনোই সম্ভব না। এই জন্য ঝোপ বুঝে অবশ্যই কোপ দিতে হবে। মানে আপনার যতটুকু সাধ্য অতটুকু সাধ্যের মধ্যে যদি আপনি কোপ দেন, তাহলেই আপনার কুঠারটা ভালো থাকবে বা কুড়ালটা ভালো থাকবে। এখন আপনার সাধ্যের চেয়ে অনেক বেশি জায়গায় গিয়ে যদি, মানে ঝোপ যদি অনেক শক্ত হয় আর আপনার কুঠার যদি ছোট বা নরম হয়, আপনি যদি কোপ দেন, সেক্ষেত্রে কি হবে? আপনার কুঠারটাই ভেঙে যাবে বা কুড়ালটাই ভেঙে যাবে। তো অবশ্যই ঝোপ বুঝে কোপ দিতে হবে। অ্যান্ড অবশ্যই চাহিদাটাকে আপনার যতটুকু সাধ্য আছে ওর চেয়ে একটু যদি নিচে রাখেন, তাহলেই না আপনার লাইফটা হ্যাপি। তা না হলে কি হবে? প্রতিটা মুহূর্তে আপনার একটা না পাওয়ার বেদনা, আপনি যতটুকু পাইছেন ওইটাকেও ধ্বংস করা শুরু হবে। আমি গতকালকের ভিডিওতে বলছিলাম আমি আমার বাইকগুলা বিক্রি করে দিব। আমি হয়তো আসলেই আমার বাইকগুলা বিক্রি করে দিব। কারণ কি জানেন? কারণ এতগুলা বাইক আমি রেখে আমি অন্যান্য জিনিসগুলো পূরণ করতে পারতেছি না। অ্যান্ড একটা মানুষের পক্ষে সব কিছু অর্জন করা সম্ভব না। কিছু জিনিস কমাইতে হবে, কিছু জিনিস আবার নতুন ঢুকবে। এই কারণে এতগুলা বাইক আমার মনে হয় না ঘরে রাখা ঠিক আছে। অ্যান্ড বলতেছিলাম যে আজকে আমার জিম গ্যাপ, অ্যান্ড হ্যাঁ আমি অনেক দিন ধরেই জিম করতেছি। অ্যান্ড এই যে মোটামুটি বডি শডি একটু ক্লিয়ারও করতে পারতেছি, মানে ক্লিয়ার বলতে একটু সেট আপে আনতে পারতেছি। অ্যান্ড দোয়া রাখবেন যাতে আমি এভাবে কন্টিনিউ চালাতে পারি, কারণ জিম লাইনে আমি আগেও ছিলাম, মাঝখানে একটা বড় গ্যাপ গেছে। অ্যান্ড এখন আবার জিম লাইনে ব্যাক করছি। অ্যান্ড আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগতেছে যে আমি জিম লাইনে আবার ব্যাক করতে পারছি। আমি আমার ভিডিওগুলোতে এক্সারসাইজ অ্যান্ড জিম নিয়ে অনেক কথাই বলি। আপনারাও চেষ্টা করবেন টুকটাক এক্সারসাইজ করার, কারণ এক্সারসাইজ যদি আপনি রেগুলার করেন তাহলে আপনি একটা সুস্থ জীবনযাপন করতে পারবেন এবং সুন্দর একটা লাইফ লিড করতে পারবেন। এটা আপনিও হ্যাপি থাকবেন, আপনার সাথে আনুষঙ্গিক আপনার যে ফ্যামিলি মেম্বার বা লাইফের যে পার্টনার আছে ওরা সবাই হ্যাপি থাকবে, কারণ সুন্দর একটা জীবন কে না চায়। এবং আপনি যদি সুন্দর জীবনের নিয়ে থাকেন তাহলে অন্যকে আপনি সুন্দর জীবন দিতে পারবেন। আর আপনি নিজেই যদি অসুস্থ থাকেন, দুর্বল থাকেন, তাহলে অন্যকে আর কি ভালো কিছু দিবেন? আচ্ছা, যেখানে আমরা ছিলাম বাইক বিক্রি করি আর যাই করি অন্য কিছুতে ইনভেস্ট করব বা অন্য নতুন কিছু আসবে বলেই হয়তো বাইক বিক্রি করব, আর তা না হলে বাইক এগুলো আছে থাকবে, হয়তো আরও নতুন বাইক আসতেছে বা সামনে আসবে, এরকম কিছু একটা হইতে পারে। অ্যান্ড বাইক ফেয়ার হচ্ছে, আমার ভিডিও আসতে আসতে বাইক ফেয়ার বা বাইক শো বা যাই বলে ওটা শেষ হয়ে যাবে, মোটর শো বা কিছু একটা হচ্ছে আইসিসিবিতে, ওইখানে এক চক্কর যাওয়ার ইচ্ছা আছে। অ্যান্ড অনেক অনেক ইভি ওইখানে নাকি আসছে, ওইটা দেখার জন্যই আমি যাব। অ্যান্ড অনেক ইভি আসছে যেগুলো অল্প চার্জে অনেক চলে, বেশ স্পিডেও উঠে, অ্যান্ড সব কিছু ঠিক আছে। তবে বাইক কেনার সময় যেমন
আমাদের একটু খেয়াল রাখতে হয় না কিছু জিনিস, ওয়ারেন্টি বা এই ব্যাপারগুলো। ইভি কেনার ক্ষেত্রেও অবশ্যই আপনারা এই জিনিসগুলো মাথায় রাখবেন। ইলেকট্রিক বাইক কেনার সময় অবশ্যই মাথায় রাখবেন যে ইলেকট্রিক বাইক যেটা আপনি কিনতেছেন সেইটা কতটুকু ওয়ারেন্টি সাপোর্ট আপনাকে দিবে। মোটরটা যদি নষ্ট হয়ে যায়, ব্যাটারি যদি নষ্ট হয়ে যায়, বা চাকা রিম যদি নষ্ট হয়, বা ওয়্যারিং যদি নষ্ট হয়, বা একটা কিটও যদি নষ্ট হয়, এই সব কিছু অ্যাভেলেবেল কি তারা দিতে পারছে এবং ওয়ারেন্টির আন্ডারে কোন কোন জিনিস আছে, এই ব্যাপারগুলো অবশ্যই খেয়াল রাখবেন। অ্যান্ড স্পেয়ার পার্টসের দামগুলোও অবশ্যই খেয়াল রাখবেন, কারণ একটা ব্যাটারি গেলে যদি আপনার অনেক বড় একটা অঙ্ক চলে যায়, একটা মোটর গেলে যদি বাইকের অর্ধেক টাকা চলে যায়, তাহলে তো বুঝে নি আসলে ওইটা খুব একটা সাশ্রয়ী হবে না। ওর চেয়ে মনে হয় লাইনে দাঁড়ায় তেল কিনে বাইকে চলাই ভালো। আরেকটা ব্যাপার মাথায় রাখবেন, ইভি ইজ ইভি অ্যান্ড মোটর বাইক ইজ মোটর বাইক। মানে যেগুলা ফুয়েল ড্রিভেন কার ওগুলো ইজ ফুয়েল ড্রিভেন কার। অ্যান্ড ফুয়েলের কারের যে পাওয়ার অ্যান্ড যেই ফিল, ওইটা আমাদের এই জেনারেশন এবং আমাদের পরে যে জেনারেশন অলরেডি আছে, মানে এক্সিস্ট যারা পৃথিবীতে, তারা আসলে ফুয়েল বাইকের মজা কখনোই ইভিতে পাবে না। এটা সত্যি। ইভি হচ্ছে প্রয়োজন মেটানোর জন্য একটা, ঠিক আছে, কিন্তু যদি আপনি চিন্তা করেন যে রাইড ফর ফান বা ফান টু রাইড, তাহলে আমাদের জন্য আসলে ইঞ্জিনের বাইক এখনো পর্যন্ত বেস্ট। যাই হোক, আজকে আমার ইচ্ছা আছে MT-15টা একটু বের করার। আমার একটু ক্ষুধাও লাগছে, আমার খাইতেও বের হইতে হবে। চলেন ঘরে কথা বন্ধ করি। আজকে এটার উপরে ঘুমটা পড়ছে অ্যান্ড এইটার উপরে আজকে ঘুমটা সরছে। আর একটা ব্যাপার হচ্ছে, কোনো জিনিস যখন আপনার একটা থাকবে তখন ওইটার যত্ন হবে একদম একের ক। আর কোনো জিনিস দুইটা হইলে যত্নটা একটু ভাগ হবে। এই ফুয়েল দেখছেন পুরা ফুল। আর যদি কোনো জিনিস আরও বেশি হয়ে যায়, 3টা 4টা, তাহলে যত্নের অবস্থায় যে এরকম হবে। না ধুয়েই বাইকটা রেখে দিছিলাম, শুধুমাত্র অ্যালুমিনিয়াম বডি হওয়ার কারণে বাইকটায় মরিচা পড়ার কোনো চান্স নাই। তারপরেও বিয়ারিংগুলা যদি যত্নে না রাখেন সমস্যা। আমার এটার মধ্যে ধুলাবালি লাগছিল, কাদাসহ, এই জেনে ধরছে, কাদাসহ রাখলে খবর ছিল। যাই হোক, 1 মিনিটের নীরবতা, মানে 1 মিনিট সেলফ স্টার্ট বলে, এটারে কি বলে, কোল্ড স্টার্ট। 1 মিনিটের কোল্ড স্টার্ট অ্যান্ড দেন তারপরে বাইকটা নিয়ে বের হয়ে যাব। এই ক্লাচও এখনও পর্যন্ত টাইট হয় নাই। বাইক যদি অনেক দিন ফেলে রাখেন তাহলে ক্লাচ অনেক সময় টাইট হইতে পারে। এটা বড় কোনো ইস্যু না। 4-5 বার এরকম করলে, 2-1টা ক্লাচ শিফট করলে, দেন আবার ইঞ্জিন অয়েল গিয়ে ক্লাচ প্লেট ছেড়ে দিবে। অনেক সময় জ্যাম হয়ে যায়, অনেক সময়, সব সময় না, অনেক সময় এরকম হইতে পারে। হইলে এই জিনিসটা করবেন। যাই হোক, একটু কোল্ড স্টার্ট দিয়ে চলেন তারপরে রাস্তায় নামি। অনেক দিন পর যদি কোনো বাইকে উঠেন তাহলে ব্যালেন্স একটু এদিক সেদিক লাগবে, এটাই স্বাভাবিক। রেগুলার একটা বাইক চালানোর পরে যদি অন্য বাইকে উঠেন তাহলে একটু ব্যালেন্স এদিক সেদিক লাগবে, এটা স্বাভাবিক। অ্যান্ড MT-15 একটা অন্য ধরনের ব্যালেন্সের বাইক। যে কোনো বাইক থেকে এই বাইকটা উঠলে প্রথম কিছুক্ষণ একটু মনে হবে, ও মাই গড, এটা কিসের উপরে উঠলাম আমি, এরকমটা মনে হয়। কিন্তু MT-15-এর সাথে 2-3 দিন অভ্যস্ত হয়ে গেলে ভাই, এর চেয়ে ফান টু রাইড আর কোনো বাইক, ভাই দাঁড়ান, আর কোনো বাইক আছে কিনা আমার জানা নাই। গ্লাসটা লাগায় নেই, বাইকটা রেখে দেওয়ার কারণে 2-3টা জিনিস এদিক সেদিক হয়েছিল। গিয়ারটা একটু টাইট হয়েছিল অ্যান্ড এখন মোটামুটি একটু ঠিকঠাক লাগতেছে। এই পিক আপটা, মানে থ্রটলটা দেখা গেছে যে দিয়ে ছেড়ে দিলে বেজে যাইতেছে। তার মানে ওয়্যার ম্যানেজমেন্ট তার হচ্ছে ভিতরে ওই যে ময়লা টয়লা জমে, তারটা একটু টাইট হয়েছে। এটা কয়েকবার থ্রটল করলে দেন হয়তো ঠিক হয়ে যাবে। আবার এমনও হইতে পারে আফটার মার্কেটে যেই মাল লাগাইছি এই মাল হয়তো টুলসে এরকম হইতে পারে। যেহেতু গরমের দিন আসছে, এটা ফুলতেই পারে। আর বাইক রেখে দিলে এরকম একটু হবেই, মানে কিছু না কিছু এদিক সেদিক আপনি পাবেনই। এই কারণে এই সমস্ত জিনিস, মানে ইলেকট্রিক বা ইলেকট্রনিক বা এই ধরনের যে মেকানিক্যাল জিনিসগুলো আছে, এগুলো রেগুলার একটু হইলেও চালানো লাগে। স্টার্ট দিয়ে রাখতে ইঞ্জিন ভালো থাকছে, ঠিক আছে, কিন্তু স্টার্ট দিয়ে রাখতে তো আর যে এই ব্যাপারগুলা ঘুরে নাই, চাকা ঘুরে নাই। যেমন দীর্ঘদিন যদি রেখে দেন, চাকা যে টায়ারের ইও চলে যেতে পারে, এটা কি বলে, টায়ারের টেম্পারও চলে যেতে পারে রেখে দিলে। আবার চললে ভালো থাকে, কি আজব না? রেখে দিলে একটা জিনিস ভালো থাকা উচিত, বাট চললে ভালো থাকে এটা। যাই হোক, যেটা বলতেছিলাম, একটা জিনিস থাকলে যত্নে থাকে, 2টা জিনিস থাকলে একটু কম, 4টা হইলে আরও কম। এখন 4 বউ থাকলে কি যত্নে থাকে কি না? এখানে একটা খেলা আছে। এবার আসলে বউ তো নিজের যত্ন নিজে নিতে পারে। এখন 4 জন মিলে যদি আপনার যত্ন নেয় তাহলে আপনার জীবন জিঙ্গালালা, মানে ভালো। আর যদি 4 জন আপনার উপরে প্রেশার ক্রিয়েট করে তাহলে কিন্তু আপনার জীবন একদম, ভাই যাবেন না, একদম উলালা না, কিন্তু একদম তেনা ফেনা হয়ে যাবে। 4 জন মিলা যদি আপনার উপরে প্রেশার ক্রিয়েট করা শুরু করে। এজন্য এক বউ নিয়ে আছেন যারা ভালো আছেন ভাই, এত 4 বউয়ের স্বপ্ন দেখার দরকার নাই। ওফ, MT-15-এর মজাই আলাদা। আচ্ছা শুনেন, যে ব্যাপারে কথা বলতেছিলাম শুরুতে, সেটা হলো যে ইলেকট্রিক বাইক।
অ্যান্ড ইলেকট্রিক বাইক নিয়ে কথা বলতে গেলেই আমি ভালো মন্দ অনেক কিছু বলি, এবং ইলেকট্রিক বাইক আসলে ওইভাবে আমি চালাই নাই, তো এই জন্য অনেকের হয়তো এমন মনে হইতে পারে যে আসলে ইলেকট্রিক বাইককে আমি পছন্দ করি না, এই জন্য এই ধরনের কথা বলি। আসলে ব্যাপারটা তা না, ইলেকট্রিক বাইক আমি পছন্দ করি না ব্যাপারটা এমন না। যে কোনো বাইক নিয়ে আমার মতামত বা কথা একটাই থাকে, সেটা হলো যে কোনো বাইক আপনি চালাইলে ওই বাইক কেনার সময় গ্যারান্টি ওয়ারেন্টি এনশিওর না করে ওইটা কিনেন না, শিওর হয়ে নিতে হবে ওনাদের কাছ থেকে, প্রয়োজনে ভিডিও রেকর্ড রাখবেন, সেটা যেই বাইকই হোক। এখন আপনারা একটা বাইক কিনছেন, ট্যাঙ্কে মরিচা পড়ে গেছে, ট্যাঙ্ক আপনারা ফেরত দিতে হবে না, তা আপনি একটা বাইক কিনছেন, কিসের ওয়ারেন্টি দিছে? ইঞ্জিনে একটা ওয়ারেন্টি দিছে, ইঞ্জিন নষ্ট হয়েছে, ফুল টাকা নিজের দিতে হয়েছে, সার্ভিস চার্জটা খালি ধরেন যে ওরা দিছে, সার্ভিস আর কয় টাকা ভাই? তো এরকম হইলে তো ওই ওয়ারেন্টির চেয়ে আমি আনঅফিসিয়াল খোলা মার্কেট থেকে কম দামে বাইক কিনলে ওই টাকাটা আমি ক্যাশ রেখে দিতে পারি, যে আমার বাইকের কিছু হইলে ওই টাকা দিয়ে আমি ওই বাইক ঠিক করে নিব। আর অফিসিয়াল পার্টসের যে দাম, আপনাকে যদি রিয়েল ওয়ারেন্টি বা রিয়েল এক্সচেঞ্জ করে না দেয়, চেঞ্জ করে না দেয়, তাহলে কি হবে জানেন? ওই ওয়ারেন্টিতে আপনার আরও ক্ষতি বেশি হবে, কারণ অফিসিয়াল পার্টস বাইরের মার্কেটের চেয়ে, খোলা মার্কেটের চেয়ে অনেক বেশি দাম নেবে, ওর চেয়ে আপনি অনেক কম টাকায় পার্টস কিনে বাইরে থেকে আপনি কাজ করে নিতে পারবেন। অ্যান্ড বেশ কিছু অফিসিয়াল শোরুম বা এই সার্ভিস সেন্টার আছে যেখানের চেয়ে বাইরের কাজ অনেক ভালো। অদক্ষ কিছু লোকজন আছে, সব ব্র্যান্ড না, আমি সব ব্র্যান্ডকে খারাপ বলবো না। ঠিক ওরকম আপনি যদি ইলেকট্রিক বাইক কিনতে চান বা কিনতে যান, তাহলে অবশ্যই বাইকের সব কিছু সম্পর্কে একটা ভালো আইডিয়া নিয়ে তারপরে কিনেন, কারণ যা খুশি তা কিনলেন এবং যা খুশি তা কিনে একটা ধরা খাইলেন, আমছালা সব যাবে ভাই। ইলেকট্রিক বাইক বেচতে গেলে কিন্তু এখনও পর্যন্ত বাংলাদেশে ওই অবস্থা আসে নাই যে আপনি ভালো একটা দামে বেচতে পারবেন। আর যদি আপনার বাইক কোনো কারণে নষ্ট হয় ভাই, এই নষ্ট বাইক কে কিনবে? আর যদি নষ্টটা আপনি ঠিকও করেন, ধরেন যদি ওইটার সার্ভিস সেন্টার ভালো না হয়, ঠিকঠাক মতো ঠিক না হয়, তাহলে আপনি এটা না পারবেন চালাইতে, না পারবেন বেচতে, একটা সময় পরে এই জিনিসগুলো ফেলে দিতে হবে। ইলেকট্রিক বাইক একটা জিনিস চিন্তা করেন, অনেক দিন ধরেই তো বাংলাদেশে আসছে, যে আজ থেকে 2 বছর 3 বছর আগে কিনছে, সেই ইলেকট্রিক বাইকটা এখন কোথায়? তো এই সমস্ত কারণে হচ্ছে আমি ইলেকট্রিক বাইক নিয়ে অনেক কথা বলি, যাতে আপনারা একটু সাবধান থাকতে পারেন, একটু কেয়ারফুল থাকতে পারেন, একটু ধরা না খান। কারণ ভাই আপনি যদি ইলেকট্রিক বাইক কিনে ধরা খান, এতে তো আমার 2 টাকা লাভ নাই, আমার 2 টাকা লসও নাই। বাট যদি ধরা না খান, এটা আমি একটা দোয়া পাবো, আমার ভাল লাগবে। এই জন্য হচ্ছে আমি এত প্যাকর করি। নট অনলি ইলেকট্রিক বাইক, আমি যে কোনো বাইক নিয়েই এই ধরনের প্যাক ব্যাপারটা একটু বেশি করি। আমি চাই যে আমি যেরকম এই ব্যাপারগুলোতে সতর্ক থাকি, আপনারাও এই ব্যাপারগুলোতে সতর্ক থাকেন, অ্যান্ড আপনারাও ধরা না খান। অ্যান্ড ওই যে কমেন্টে এসে বলবেন যে ইলেকট্রিক বাইক কিনে ধরা খাইছি বা কিছু, বা নর্মাল বাইক কিনে ধরা খাইছি, বা এটা আমার ভালো লাগবে না। আপনারা ভালো থাকলে আমিও ভালো থাকি, আপনারা ভালো থাকলে আমার ভিডিও আপনারা দেখতে পারবেন, তাই না? আর আপনারা যদি ভালো না থাকেন, আমার ভিডিও আপনারা দেখবেন কোত্থেকে? এই হলো মেন কাহিনী। যাই হোক, অনেকদিন পর বাইকটা বের করলাম, একটু টানাটানি করলাম, একটু চালাইলাম। ওরকম তো আসলে এই রোড ওরকম ফাঁকা না যে একটা জোরে টান দিব। এর মধ্যে দেখি আমার FZ25টাও বের করে এরকম একবার এখানে চক্কর দিতে হবে। দুপুর টাইমে মোটামুটি এই রাস্তাটা ভালোই ফাঁকা থাকে, আর তেলের সংকট হওয়াতে এই রাস্তা এমনি এখন ফাঁকা থাকে বেশিরভাগ সময়। তো এই হলো অবস্থা। বাট কি বলে, মানে এই আর কি ঘটনা এইটা। MT-15 ইজ ফান টু রাইড। ইয়ে, আমাকে যেতে দাও সাইড দিয়ে, ভুম ওহ সেই প্রত্যেকটা গিয়ারে এই বাইকটা এমনভাবে পাওয়ার ফিল করায়, মানে ভাই এমটি চালাই যে আমি অভ্যস্ত হয়ে গেছি ভাই, একদম অভ্যস্ত হয়ে গেছি এটার সাথে। এটা পুরো একটা চিল একটা ফিল দেয়। তবে একটু আনইজি লাগতেছে হচ্ছে সুইচ ম্যানেজমেন্ট একটু অন্য জায়গায়, তো অন্য বাইক থেকে লাস্টে অনেক দিন F250 চালানোর পর এটার সুইচ ম্যানেজমেন্টটা আমার কাছে একটু ডিফারেন্ট লাগতেছে। এছাড়া আর সব কিছু ঠিক আছে। হঠাৎ করে আজকে কীরকম যেন পরবর্তীতে আমার একটু মাথা ব্যথা শুরু হয়ে গেছে, এখনও আছে মাথা ব্যথা। এখন রাত 12টার বেশি বাজে, এই জন্য আর আসলে ওই ভিড়ের মধ্যে যাই নাই। আর জীবন ভাই ওখানে গেছেন, গিয়ে আমাকে উনি ইনফর্ম করলো যে ওইখানে নাকি এমন ভিড় এবং এসিও কাজ করতেছে না, এত ভিড় আজকে। তো যে কারণে আমি আর যাওয়ার সাহসটা করি নাই। কোথায় যাওয়ার সাহস করি নাই? সেই বাইক শোতে। যদি কালকে যাই তাহলে আপনাদেরকে দেখাবো। না গিয়ে একটা দিকে ভালো হয়েছে, সেটা হলো ইনায়ার সাথে দেখা হয়েছে, ওর সাথে ছবি তুলছি, ওর সাথে ভিডিও করছি, ওর সাথে ঘুরছি ফিরছি খেলছি, ভালো একটা সময় গেছে। মাথা ব্যথাটা কিছুক্ষণের জন্য আমি আমি ভুলেছিলাম। অ্যান্ড তারপরে এখন বাসায় এসে যখন এডিট করতেছি, দেখি যে ভিডিওর তো লাস্টেরটা শেষ করা হয় নাই, মানে কীভাবে সময় চলে গেছে। এই জন্য ভিডিওটা শেষ করার জন্য এই রাতে গোসল টোসল করার পর আপনাদের সামনে একটু আসলাম। আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দিন, চ্যানেল যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান। দয়া করবেন যেন মাথা ব্যথা থেকে আমার জ্বর না আসে। যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। ব্রো
Check the mic and make sure it sound right, boys.